আজকের আমরা আলোচনা করব আরটি অ্যাক্ট 2009 নিয়ে, অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009। চ্যানেলটিতে যারা নতুন এসেছেন, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে এডুকেশন এবং বিএড রিলেটেড বিভিন্ন লেসন বিভিন্ন সময় পাবেন। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। হোয়াট ইজ আরটি অ্যাক্ট, বা আরটি অ্যাক্ট কী, বা আরটি অ্যাক্টের পুরো কথাটা কী সেটা আমরা জানব। আরটি অ্যাক্ট হলো রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট, বা এটাকে আমরা অন্যভাবেও বলতে পারি রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট, বা আরও ছোটো করে যদি আমরা বলি সেটা হলো রাইট টু এডুকেশন অ্যাক্ট। অর্থাৎ আরটি অ্যাক্টের পুরো কথাটি হলো রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট, বা আপনারা বলতে পারেন রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট। অর্থাৎ আরটি অ্যাক্ট হলো শিশুর শিক্ষার ক্ষেত্রে ফ্রি এবং কম্পালসারি এডুকেশনের একটা আইন। এবারে আমরা দেখব আরটি অ্যাক্ট 2009 নিয়ে। আরটি অ্যাক্ট 2009-এ প্রথমেই বলছে, দ্য আরটি ইজ অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট অফ ইন্ডিয়া enacted অন 4th August 2009। অর্থাৎ আরটি বা রাইট টু এডুকেশন অ্যাক্ট পার্লামেন্টের একটা অ্যাক্ট, যেটা কি হয় ইনঅ্যাক্টেড বা ইন্ট্রোডিউস হয় 4th August 2009। তারপর দ্বিতীয় কি বলছে, দ্য আরটি অ্যাক্ট কেম ইনটু এফেক্ট অন 1st April 2010 ইন ইন্ডিয়া এক্সেপ্ট JNK। অর্থাৎ আরটি অ্যাক্ট বা রাইট টু এডুকেশন অ্যাক্ট বাস্তবে রূপায়িত হয় বা কাজ শুরু করে কত সালে? 2010-এর 1st April। জম্মু কাশ্মীর ছাড়া, অর্থাৎ জম্মু কাশ্মীর বাদ দিয়ে বাকি পুরো হোল ইন্ডিয়াতে আরটি অ্যাক্ট কাজ শুরু করে বা বাস্তবে রূপায়িত হয় 2010 সালে। তারপর বলছে, ইট ডেসক্রাইবস দ্য মোডালিটিস অফ দ্য ইম্পর্টেন্স অফ ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন বিটুইন দ্য এজ অফ 6 to 14 years in India আন্ডার আর্টিকেল 21A অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। অর্থাৎ এই আরটি অ্যাক্টটা কি 6 থেকে 14 বছর বয়সী শিশুদের ফ্রি এবং কম্পালসারি এডুকেশনের কথা বলা হয়, যেটা কোথায় আছে? ইন্ডিয়ান কনস্টিটিউশনে 21A আর্টিকেলে, অর্থাৎ 21A ধারাতে এই অ্যাক্টের কথা বলা হয়। তারপর কি বলছে, দ্য কনস্টিটিউশন 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 ইনসার্টেড দ্য আর্টিকেল 21A। অর্থাৎ 2002 সালে যে 86তম সংবিধান সংশোধন হয়, সেই 86তম সংবিধান সংশোধনে এই 21A আর্টিকেলকে অন্তর্ভুক্ত করা হয়। তারপর ইন্ডিয়া বিকাম ওয়ান অফ দ্য 135 countries to make education a fundamental right of every child when the act came into force on 1st April 2010। অর্থাৎ 2010 সালের 1st এপ্রিলে যখন আরটি অ্যাক্টকে ফান্ডামেন্টাল রাইট হিসাবে সংবিধানে আনা হয়, তখন ইন্ডিয়া 135টা দেশের মধ্যে একটা দেশ যেখানে শিক্ষাকে মৌলিক অধিকারের আওতায় আনা হয়। তারপর বলছে, ইট মেক্স প্রভিশন ফর নন অ্যাডমিটেড চাইল্ড টু বি অ্যাডমিটেড টু অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ক্লাস। অর্থাৎ যে সমস্ত ছাত্ররা স্কুলে ভর্তি হতে পারেনি বা যে সমস্ত ড্রপ আউট স্টুডেন্টরা আছে তাদেরকে আবার পুনরায় স্কুলে ভর্তি করা, এবং যারা স্কুলে ভর্তি হতে পারেনি 6 থেকে 14 বছর বয়সী সেই সমস্ত শিশুদের স্কুলে অ্যাডমিট করাতে হবে। তারপর দ্য রাইট অফ এডুকেশন অফ পার্সন উইথ ডিসেবিলিটিস আনটিল 18 years এজ ইজ লেড ডাউন আন্ডার দ্য সেপারেট লেজিসলেশন দ্য পার্সন উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট। অর্থাৎ আরটি অ্যাক্টে 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুর স্কুলে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়, কিন্তু 18 বছর বয়স পর্যন্ত যারা ডিসেবল স্টুডেন্ট বা ডিসেবল পারসন, তাদেরকে 18 বছর বয়স পর্যন্ত স্কুলে ধরে রাখার কথা বলা হয় বা পড়াশোনার কথা বলা হয়। যেটা কি হয় না, পিডব্লিউডি অ্যাক্টের দ্বারা, অর্থাৎ আলাদা একটা আইনের দ্বারা এই আইনটি তৈরি করা হয়, যে
ডিজেবল স্টুডেন্টদের জন্য 18 বছর বয়স পর্যন্ত, যেটা সাধারণ স্টুডেন্টদের জন্য 14 বছর বয়স পর্যন্ত, সেটা ডিজেবল বা স্পেশাল চাইল্ডদের জন্য 18 বছর বয়স পর্যন্ত এই আরটিই অ্যাক্টের কথা বলা হয়। তারপর বলছে দ্য টাইটেল অফ দ্য আরটিই অ্যাক্ট ইনকর্পোরেট দ্য ওয়ার্ডস ফ্রি অ্যান্ড কম্পালসারি, অর্থাৎ এই যে আরটিই অ্যাক্ট বা রাইট টু এডুকেশন অ্যাক্ট দুটো মেন শব্দ বা দুটো মেন ওয়ার্ডকে ভিত্তি করে তৈরি হয়েছে। সেই দুটো শব্দ কি? ফ্রি এবং কম্পালসারি। এবার এই ফ্রি মানে কি বোঝাতে চেয়েছে সেটা আমরা দেখব। ফ্রি এডুকেশন মিন্স দ্যাট নো চাইল্ড shall be able to pay any kind of fees or charges or expenses from pursuing and completing elementary education, অর্থাৎ ফ্রি এডুকেশন বলতে প্রত্যেকটা শিশুকে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত তাকে শিক্ষা দিতে হবে এবং তার জন্য কোনো চার্জেস বা কোনো তার যেন কোনো খরচ না হয়, তাকে যেন কোনো টাকা পে করতে না হয়। দ্বিতীয়ত, কম্পালসারি এডুকেশন কাস্ট অ্যান অব্লিগেশন অন দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট অ্যান্ড লোকাল অথরিটিস টু প্রোভাইড অ্যান্ড এনশিওর অ্যাডমিশন, attendance and completion of elementary education by all children in the age of 6 to 14, অর্থাৎ 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুকে কম্পালসারি বা বাধ্যবাধকতামূলকভাবে শিক্ষা দিতে হবে এবং এটা গভর্নমেন্ট বা লোকাল অথরিটির দায়িত্ব এই শিক্ষাটা দেওয়া। অর্থাৎ ফ্রি এডুকেশনের ক্ষেত্রে আমরা কি দেখলাম? প্রত্যেকটা শিশুকে 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুকে ফ্রি এডুকেশন দিতে হবে, অর্থাৎ সেই শিক্ষার্থী বা সেই শিশুকে যেন কোনো ফি পেমেন্ট করতে না হয়। এবং কম্পালসারি এডুকেশনের ক্ষেত্রে বলা হয় যে বাধ্যবাধকতামূলক, অর্থাৎ এটা প্রত্যেকটা রাষ্ট্র বা লোকাল অথরিটিসের দায়িত্ব হচ্ছে এই কম্পালসারি এডুকেশনে, অর্থাৎ বাধ্যবাধকতামূলকভাবে প্রত্যেকটা শিশুকে শিক্ষা দিতে হবে। এবার আমরা দেখব হিস্ট্রি অফ আরটিই অ্যাক্ট 2009, অর্থাৎ 2009-এর যে আরটিই অ্যাক্ট হয়েছিল সেটার হিস্ট্রি বা ইতিহাস সম্পর্কে দেখব। প্রথমে 1947, অর্থাৎ ভারত স্বাধীন হয়েছিল 1947, সেই 1947 সালে বলা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিপস রাইট টু এডুকেশন আন্ডার ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ 1947 সালে শিক্ষার অধিকারকে একটা ফান্ডামেন্টাল রাইট হিসাবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন্তর্ভুক্ত করে। তারপর 1949-এ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ট্রান্সফার্ড আরটিই ফ্রম ফান্ডামেন্টাল রাইট টু ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, আর্টিকেল 45, অর্থাৎ 1949 সালে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এই মৌলিক অধিকার থেকে শিক্ষাকে ডাইরেক্টিভ প্রিন্সিপাল, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা কোথায় আছে না আর্টিকেল 45, অর্থাৎ 45 নম্বর ধারায় এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল বা ডাইরেক্টিভ প্রিন্সিপালের 45 নম্বর ধারায় এই আরটিই অ্যাক্টের কথা বলা আছে। এবং সেখানে কি বলা হয়? দ্য নেচার অফ ডিপিএসপি অ্যান্ড ওয়ার্ড অফ আর্টিকেল 45, অর্থাৎ ডিপিএসপিতে আর্টিকেল 45-এ যে আরটিই অ্যাক্ট বা রাইট টু এডুকেশনের কথা বলা হয় বা শিক্ষার ক্ষেত্রে যেটা বলা হয় সেটা হলো দ্য স্টেট শ্যাল এন্ডেভর টু প্রোভাইড within the period of 10 years from the commencement of this constitution for free and compulsory education for all child until they complete the age of 14 years। সেখানে কি বলা হয় না সংবিধান বাস্তবায়িত হওয়ার 10 বছরের মধ্যে 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুর শিক্ষার ব্যবস্থা করবে রাষ্ট্র। বাট ইট বিকাম এক্সকিউজ, কিন্তু এটা সঠিকভাবে বাস্তবায়িত হয়নি। তারপর 1986 অর্থাৎ ন্যাশনাল পলিসি অফ এডুকেশন, 1986 যে জাতীয় শিক্ষানীতি, সেখানে স্টেটেড ইন প্রিন্সিপাল ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর দ্য চাইল্ড আপ টু দ্য এজ অফ 14, অর্থাৎ সেখানেও 1986 যে জাতীয় শিক্ষানীতি সেখানেও 6 থেকে 14 বছর বয়সী শিশুর শিক্ষার কথা বলা হয়।
কিন্তু সেটাও সঠিকভাবে বাস্তবায়িত হয়নি। পরবর্তীকালে 1993-তে সুপ্রিম কোর্ট ইন ইটস জাজমেন্ট অফ এম জৈন অ্যান্ড উনিকৃষ্ণন ভার্সেস স্টেট অফ অন্ধ্রপ্রদেশ ruled that education is a fundamental right, free and compulsory education for all children up to the age of 14। অর্থাৎ সেখানে সুপ্রিম কোর্ট 1993 সালে তার একটা জাজমেন্টে এই শিশুর শিক্ষার অধিকারকে ফান্ডামেন্টাল রাইটের অন্তর্ভুক্তির কথা বলেন বা ফান্ডামেন্টাল রাইট হিসাবে ঘোষণা করে, যেখানে বলা হয় যে শিশুর শিক্ষার ক্ষেত্রে ফ্রি এবং কম্পালসারি এডুকেশন দিতে হবে। তারপর আবার 1995 মিড ডে মিল স্কিম লঞ্চড ইন এম টু ইনক্রিজ এনরোলমেন্ট টু রিডিউস ড্রপ আউট। 1995 মিড ডে মিল স্কিম চালু করা হয় কি যাতে প্রত্যেকটা শিক্ষার্থী শিক্ষার আঙিনায় আসে, ড্রপ আউটের সংখ্যা কমে যায় এবং সমস্ত শিক্ষার্থী যাতে স্কুলে এনরোল হয়। তারপর আবার 2001 লঞ্চ সর্বশিক্ষা অভিযান ফর ইউনিভার্সাল এনরোলমেন্ট অফ এডুকেশন। অর্থাৎ 2001 সালে সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে শিক্ষাকে ইউনিভার্সাল করে তোলার চেষ্টা করা হয়। অর্থাৎ সর্বশিক্ষা অভিযানে সবার জন্য যে শিক্ষা, অর্থাৎ প্রত্যেকটা শিশু, এবং আরও শুধু শিশুর ক্ষেত্রে বলা হয়নি, সর্বশিক্ষা অভিযানে বয়স্কদের শিক্ষার কথাও বলা হয়, কিন্তু প্রত্যেকটা শিশু যাতে এনরোল করে শিক্ষার ক্ষেত্রে তার ব্যবস্থা সর্বশিক্ষা অভিযানে 2001 সালে বলা হয়। 2002 সালে কনস্টিটিউশন 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অর্থাৎ এবারে এই 2002 সালে 86th অ্যামেন্ডমেন্ট অর্থাৎ 86তম সংবিধান সংশোধনে ইনসার্টেড আর্টিকেল 21A প্রোভাইড ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর অল চিলড্রেন ফ্রম 6 to 14 ইয়ার্স অফ এজ অ্যাজ এ ফান্ডামেন্টাল রাইটস। অর্থাৎ 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 21 আর্টিকেলকে অবশেষে ফ্রি এবং কম্পালসারি এডুকেশন হিসাবে শিক্ষাকে বাধ্যবাধকতামূলক এবং শিক্ষার ক্ষেত্রে কোনো চার্জেস পে করতে হবে না, এইভাবে 6 থেকে 14 বছর বয়সী শিশুকে শিক্ষা দিতে হবে, এই কথাটা সংবিধানে বলা হয়। নেক্সট 2003 to 2009 the RTE bill introduced in the parliament in 2003, 2004, 2005, 2006। 2002 পর 2003 থেকে এই RTE বিল প্রায় প্রতি বছরই পার্লামেন্টে ইন্ট্রোডিউস করা হয়। 2003-এও ইন্ট্রোডিউস করা হয়, 2004-এও, 2005-এ, 2006-এ, প্রত্যেকবারেই ইন্ট্রোডিউস করা হয়। কিন্তু 2008-এ অবশেষে 2008-এ দ্য মডিফাইড RTE বিল ইন্ট্রোডিউস হুইচ enacted in August 2009 and implemented on 1st April 2010। তারপর 2008 সালে RTE বিলকে কিছু মডিফাই করে আবার ইন্ট্রোডিউস করা হয়। পরে 2009-এর আগস্টে এই বিল আবার সংসদে আনা হয় এবং 2010 সালে 1st এপ্রিল এটা বাস্তবায়িত হয়। তার আগে 2010-এর 1st এপ্রিলের আগে 2010-এর 16ই ফেব্রুয়ারি একটা বিজ্ঞপ্তি জারি করা হয়। তারপর 2010-এ 1st এপ্রিল থেকে এই RTE অ্যাক্টটা বাস্তবে বলবৎ হয় বা আইন হিসাবে বাস্তবায়িত হয়। তাহলে 2003 থেকে 2009 সালের মধ্যে বারবারই সংবিধানে এই বিলকে পেশ করা হয়, কিন্তু পরবর্তীতে 2008-এ আবার এটাকে কিছু মডিফাই করে আবার সংসদে আনা হয়। কিন্তু ওই বিলটা 2009 সালের আগস্ট মাসে এসে সংসদে পুনরায় পেশ করা হয় এবং 2010-এর 16ই ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি জারি করা হয়। 2010-এর এপ্রিলে গিয়ে এটা আইন হিসাবে বাস্তবায়িত হয়। এই হলো RTE অ্যাক্টের ইতিহাস। এরপরে ইট প্রহিবিট, অর্থাৎ এই RTE অ্যাক্টে সমস্ত জিনিসগুলোকে বলা হয় যে এই জিনিসগুলোকে শিক্ষার ক্ষেত্রে কিছু বাধা হয়ে দাঁড়িয়েছে, সেই বাধাগুলো যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো যেগুলো বাদ দেওয়া হয় সেগুলো হলো
ফিজিক্যাল পানিশমেন্ট অ্যান্ড মেন্টাল হ্যারাসমেন্ট, অর্থাৎ শিশুর শিক্ষার ক্ষেত্রে যে ফিজিক্যাল পানিশমেন্ট বা মারধরের যে ব্যবস্থা বা মারধরের যে ব্যাপার ছিল এবং মেন্টাল হ্যারাসমেন্ট, এটাকে বাদ দিয়ে দিতে হবে। দ্বিতীয়ত বলা হয় স্ক্রিনিং প্রসিডিওর ফর অ্যাডমিশন টু চিলড্রেন, অর্থাৎ শিশুর অ্যাডমিশনের ক্ষেত্রে তার ভর্তি প্রক্রিয়ায় যে স্ক্রিনিং প্রসিডিওর, অর্থাৎ পরীক্ষা ব্যবস্থা বা ইন্টারভিউ, বা তার শুধু শিশুর ক্ষেত্রে নয়, অনেক সময় দেখা গেছে যে অনেক স্কুলে শিশুর পিতামাতাকেও অনেক সময় ইন্টারভিউ নেওয়া হয়, সেই সমস্ত জিনিসগুলোকে তুলে দিতে বলা হয়। তারপর প্রাইভেট টিউশন বাই স্কুল টিচার, অর্থাৎ যে সমস্ত শিক্ষকরা বা যে সমস্ত সরকারি শিক্ষকরা স্কুলে সরকারি চাকরি করে বা সরকারি চাকরির অন্তর্ভুক্ত, সেই সমস্ত টিচারদের প্রাইভেট টিউশন বন্ধ করার কথা বলা হয়, বা সেই সমস্ত টিচাররা প্রাইভেট টিউশন করতে পারবে না। তারপরে যেটা বারণ করা হয় সেটা হচ্ছে ক্যাপিটেশন ফি এবং স্কুল ফি, অর্থাৎ কোনো স্কুল কোনো ক্যাপিটেশন ফি বা ভর্তির যে চার্জেস সেটা নিতে পারবে না, অর্থাৎ স্কুল শিক্ষার্থীর কাছ থেকে কোনো ফিস বা টাকা নিতে পারবে না। এবং এখানে সেকশন 13 অনুযায়ী বলা হয় যে কোনো স্কুল যদি টাকা নেয় তাহলে তার 10 গুণ টাকা শিক্ষার্থীকে ফেরত দিতে হবে। তারপর রানিং অফ স্কুল উইদাউট রিকগনিশন, অর্থাৎ স্কুল প্রপার রিকগনাইজ ছাড়া চলতে পারবে না, বা প্রপার রিকগনাইজ ছাড়া কোনো স্কুলকে চালানো যাবে না। এই সমস্ত বিষয়গুলো আরটি অ্যাক্টে বার দেওয়ার কথা বলা হয়, বা আরটি অ্যাক্টে বলা হয় যে এই সমস্ত জিনিসগুলো লক্ষ্য রেখে শিক্ষার ব্যবস্থা করতে হবে, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করতে পারে এবং তার কাছে কোনোরূপ বাধা হয়ে না দাঁড়ায়। এবার আমরা কিছু রেকমেন্ডেশন দেখব, অর্থাৎ এই আরটি অ্যাক্ট কী কী রেকমেন্ড করে বা কী কী এই আইনে কী কী বলা হয়েছে। যেখানে প্রথমে আমরা ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে দেখব। ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে বলছে 1 ক্লাসরুম ফর এভরি টিচার, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসরুমের জন্য একটা করে টিচার থাকবে, অর্থাৎ প্রত্যেকটা টিচার যাতে সমস্ত স্টুডেন্টের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারে বা প্রপার সিস্টেমেটিক ওয়েতে ক্লাস নিতে পারে, সেই জন্য প্রত্যেকটা ক্লাসরুমের জন্য একটা করে টিচার থাকবে, যাতে ভালোভাবে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া যায়। তারপরে ব্যারিয়ার ফ্রি অ্যাক্সেস, অর্থাৎ কোনো বাধা থাকবে না স্কুলের মধ্যে, অর্থাৎ শিশুর শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কোনো রকম বাধা বা সমস্যা থাকবে না। তারপর বলা হয়েছে সেপারেট টয়লেট ফর বয়েজ অ্যান্ড গার্লস, অর্থাৎ ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা টয়লেটের ব্যবস্থা থাকবে। তারপর ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি, পানীয় জলের ব্যবস্থা থাকবে। তারপর প্লে গ্রাউন্ড সিকিউরড বাই বাউন্ডারি ওয়াল, অর্থাৎ প্রত্যেকটা স্কুলের মাঠের চারদিকে বা স্কুল গ্রাউন্ডের চারদিকে যাতে দেওয়াল দেওয়া থাকে, অর্থাৎ প্রত্যেকটা স্কুল যাতে সিকিওর থাকে এবং শুধু স্কুলের নয় প্রত্যেকটা শিক্ষার্থী যাতে সিকিওর থাকে তার ব্যবস্থা করতে হবে। তারপর বলা হয় লাইব্রেরি ফেসিলিটিস, অর্থাৎ প্রত্যেকটা স্কুলে লাইব্রেরি থাকবে, প্রপার লাইব্রেরি, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী সঠিক সময়ে সঠিক বই খাতা এই সমস্ত জিনিসগুলি পেয়ে থাকে এবং তার পড়ার যেন কোনো অসুবিধা না হয়। তারপর বলা হয় প্লে মেটেরিয়ালস, গেম অ্যান্ড টিএলএম এটসেট্রা, অর্থাৎ খেলার পরিপূর্ণ ব্যবস্থা থাকবে, খেলার যে সমস্ত জিনিস প্রয়োজন প্লে মেটেরিয়ালস যেগুলো সেগুলো থাকবে, গেমসের ব্যবস্থা থাকবে, প্রপার টিএলএম থাকবে, অর্থাৎ শিক্ষামূলক যে সমস্ত প্রদীপন সেগুলো থাকবে। তারপর বলা হয় যে এ কিচেন ফর মিড ডে মিল প্রিপারেশন, অর্থাৎ প্রত্যেকটা স্কুলে মিড ডে মিল প্রিপারেশনের জন্য আলাদা রুম থাকবে, যেখানে প্রত্যেকটা শিক্ষার্থীর খাওয়ার ব্যবস্থা সঠিকভাবে করা যায়। তো ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলোকে লক্ষ্য রাখতে হবে বা এই সমস্ত জিনিসগুলো দরকার। তারপরে টিচার স্টুডেন্ট রেশিওর ক্ষেত্রে বলা হয়েছে নাম্বার অফ টিচার্স ফর ক্লাস 1st to 5th, অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে টিচারের সংখ্যা হবে দ্য অ্যাডমিটেড চিলড্রেন আপ টু 60, নাম্বার অফ টিচার্স ইজ 2, অর্থাৎ স্কুলে যদি 60 জন স্টুডেন্ট থাকে তাহলে
টিচারের সংখ্যা থাকবে 2 জন, অর্থাৎ 30 জনের জন্য একজন। অ্যাডমিটেড চিলড্রেন বিটুইন 61 to 90, নাম্বার অফ টিচার ইজ 3, অর্থাৎ 61 থেকে 90 জন, অর্থাৎ 60-এর পর থেকে 90 জন স্টুডেন্ট পর্যন্ত টিচারের সংখ্যা হতে হবে 3 জন। তারপর 91 to 120, নাম্বার অফ টিচার ইজ 4, অর্থাৎ 91 থেকে 120 জনের জন্য 4 জন টিচার থাকতে হবে। এবং শেষে বলা হয় অ্যাবাভ 150, 150 বা 150-এর উপরে যদি ছাত্র সংখ্যা বা স্টুডেন্ট সংখ্যা হয় তাহলে 5 জন টিচার, তার সঙ্গে একজন হেড টিচার থাকবে। অর্থাৎ এখানে কি দেখা গেল না, প্রত্যেক 30 জন শিক্ষার্থীর জন্য একজন করে টিচার থাকবে, যেখানে 60 জনের জন্য 2 জন, 90 জনের জন্য 3 জন, 120 জনের জন্য 4 জন এবং 120-র উপরে 150-এর কাছাকাছি গেলে বা 150-এর উপরে গেলে 5 জন টিচার এবং তার সঙ্গে একজন প্রধান শিক্ষক থাকবেন। তারপর ইনস্ট্রাকশনাল আওয়ারের ক্ষেত্রে অর্থাৎ পাঠদানের সময়ের ক্ষেত্রে বলা হয় 800 ইনস্ট্রাকশনাল আওয়ার পার অ্যাকাডেমিক ইয়ার্স ফর 1 to 5 ক্লাস, অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য একটা অ্যাকাডেমিক ইয়ারে 800 ঘন্টা সময় দিতে হবে বা সময় দেওয়া হবে। এবং 6 to 8-এর ক্ষেত্রে বলা হয় 1000 ইনস্ট্রাকশনাল আওয়ার, অর্থাৎ 6 থেকে অষ্টম শ্রেণী, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 1000 ঘন্টা ইনস্ট্রাকশনাল আওয়ার বা পাঠদানের সময়। একটা অ্যাকাডেমিক ইয়ারে অর্থাৎ প্রতি বছর 1 থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এক বছরে 800 ঘন্টা এবং 6 থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 1000 ঘন্টা হচ্ছে ইনস্ট্রাকশনাল আওয়ার। তারপর মিনিমাম নাম্বার অফ ওয়ার্কিং ডেজ, অর্থাৎ মিনিমাম বা সর্বনিম্ন কত ওয়ার্কিং ডেজ হবে, 200 ওয়ার্কিং ডেজ ফর 1 to 5 ক্লাসেস, অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 200 দিন, 6 to 8 ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 220 দিন এবং শেষে বলা হয় 45 ওয়ার্কিং আওয়ার ফর টিচার পার উইক, এক সপ্তাহে প্রত্যেকটা টিচারের জন্য 45 ঘন্টা ইনস্ট্রাকশনাল আওয়ার বা 45 ঘন্টা শিশুদেরকে শিক্ষা দিতে হবে। তারপর বলা হয় অ্যাকাডেমিক্স, অর্থাৎ টিচার স্টুডেন্ট রেশিওর ক্ষেত্রে বলা হয় 1:30 ফর প্রাইমারি সেকশন, অর্থাৎ প্রাইমারি সেকশনের ক্ষেত্রে 1:30, অর্থাৎ একজন টিচার এবং 30 জন স্টুডেন্ট। যেটা এর আগেই বলছিলাম যে একজন টিচার পিছু 30 জন স্টুডেন্ট, সেটা এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে 1:30 প্রাইমারি সেকশনের ক্ষেত্রে। এবং আপার প্রাইমারি সেকশনের ক্ষেত্রে অর্থাৎ ক্লাস 8 পর্যন্ত যেটা, সেটা হচ্ছে 1:35, অর্থাৎ একজন টিচারের জন্য 35 জন স্টুডেন্ট থাকবে। এবং বলা হয় ফুল টাইম হেড টিচার উইথ মোর দেন 100 স্টুডেন্ট, অর্থাৎ 100-র উপরে যদি স্টুডেন্ট হয় তাহলে একজন হেড টিচার থাকতে হবে এবং তার সঙ্গে অন্যান্য টিচাররাও থাকবে। তারপর স্কুল ম্যানেজমেন্ট অ্যান্ড কমিটিসের ক্ষেত্রে যে সমস্ত কথাগুলো বা রেকমেন্ডেশনগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে ইট ইজ ম্যান্ডেটরি ফর গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এডেড টু সেট আপ এ স্কুল ম্যানেজমেন্ট কমিটি, অর্থাৎ প্রত্যেকটা গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এডেড স্কুলের ক্ষেত্রে প্রত্যেকটা স্কুলের একটা ম্যানেজমেন্ট কমিটি থাকবে। দ্বিতীয়ত বলা হয় 75% মেম্বার অফ দ্য এসএমসি, অর্থাৎ স্কুল ম্যানেজমেন্ট কমিটি হ্যাভ টু বি ফ্রম অ্যামং পেরেন্টস অর গার্জিয়ান অফ দ্য স্টুডেন্ট অফ দ্য স্কুল, অর্থাৎ ম্যানেজমেন্ট কমিটিতে টোটাল যতজন থাকবে তার 75% থাকবে স্টুডেন্টের গার্জিয়ান বা স্টুডেন্টের পেরেন্টসদের থেকে নিতে হবে। বাকি 25%-এর ক্ষেত্রে বলা হয় অফ দ্য রিমেনিং 25% মেম্বার্স, অর্থাৎ বাকি যে 25% অর্থাৎ 75% থাকছে গার্জিয়ান অথবা পেরেন্টস, বাকি যে 25% সেখানে বলা হয় 1/3 ফ্রম দ্য টিচার্স, সেই 25%-এর বা 3 ভাগের 1 ভাগ থাকবে টিচার, 1/3 ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, বাকি 1/3 থাকবে হচ্ছে ইলেক্টেড পারসন যেটা লোকাল অথরিটিস দ্বারা নির্বাচিত হবে, এবং বাকি 1/3 অর্থাৎ বাকি যে এক অংশ সেটা কি কারা হবে না লোকাল এডুকেটরস অ্যান্ড স্টুডেন্ট। এই টোটাল রেশিও রেখে
গভর্নমেন্ট স্কুলের বা গভর্নমেন্ট এডেড স্কুলের একটা করে ম্যানেজমেন্ট কমিটি তৈরি করতে হবে। তাহলে কি বলা হলো, 75% থাকবে পেরেন্টস বা স্টুডেন্টের গার্জেন, আর এক ভাগ থাকবে হচ্ছে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, এবং বাকি আর একাংশ এডুকেটরস বা স্টুডেন্টদের থেকে নিতে হবে। তারপর বলা হয় 50% শুড বি ওমেন ইন এসএমসি, অর্থাৎ এসএমসির ক্ষেত্রে টোটাল যে সংখ্যা নির্বাচিত হবে তার 50% ওমেন থাকবে। এবার অন্যান্য যে সমস্ত রেকমেন্ডেশন সেগুলো সম্পর্কে দেখব। প্রথমে বলা হয় ক্লাস 1 to 5 উইথিন ওয়াকিং ডিস্টেন্স অফ 1 কিমি, অর্থাৎ 1 to 5 প্রথম থেকে পঞ্চম শ্রেণীর জন্য প্রতি 1 কিমি অন্তর একটা করে স্কুল থাকবে। দ্বিতীয়ত বলা হয় ক্লাস 6 to 8 ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য 3 কিমির মধ্যে একটা করে স্কুল থাকতে হবে। এবং সেখানে বলা হয় যে হোয়ার নো স্কুল এক্সিস্ট উইথিন দ্য এরিয়া or limits specified, government has to make provision for free transport and other facilities। যেখানে 3 কিমি বা এই যে 1 কিমির কথা বলা হয়েছে, যেখানে স্কুল থাকবে না বা ব্যবস্থা করা যাবে না, সেখানে গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট কী করতে পারে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে, সমস্ত স্টুডেন্টের ট্রান্সপোর্টের ব্যবস্থা নিতে পারে এবং অন্যান্য ফেসিলিটিসগুলো নিতে পারে, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী স্কুলে যেতে পারে। তারপর বলা হয় ইন এরিয়া উইথ হাই পপুলেশন ডেন্সিটি স্টেট মে এস্টাবলিশ মোর দ্যান ওয়ান নেইবারহুড স্কুল, অর্থাৎ যেখানে অধিক সংখ্যক স্টুডেন্ট থাকবে সেখানে সরকার কি করতে পারে বা রাজ্য সরকার কি করতে পারে, একের বেশি স্কুল তৈরি করতে পারে। তারপর বলা হয় দ্য স্টেট হ্যাজ টু মেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড সেফ ট্রান্সপোর্ট ফর ডিজেবল চিলড্রেন, অর্থাৎ সরকার ডিজেবল চিলড্রেনদের জন্য বা স্পেশাল চাইল্ডদের জন্য প্রপার ইনফ্রাস্ট্রাকচার দিয়ে আলাদাভাবে ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে পারে বা অন্যান্য ফেসিলিটিসও দিতে পারে বা সরকারকে তার ব্যবস্থা করে দিতে হবে। তারপর বলা হয় ইচ চাইল্ড ইজ অলসো এন্টাইটেলড টু ফ্রি টেক্সট বুক, রাইটিং ম্যাটেরিয়ালস অ্যান্ড ইউনিফর্ম, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টকে ফ্রি টেক্সট বুক এবং রাইটিং মেটেরিয়ালস এবং ইউনিফর্ম দান করতে হবে। অর্থাৎ এটা সরকারের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে ফ্রি টেক্সট বুক প্রদান করা, রাইটিং মেটেরিয়ালস এবং ইউনিফর্ম দান করা। তারপর বলা হয় ইন প্রাইভেট স্কুল 25% ওয়েটেজ শুড বি গিভেন টু স্টুডেন্ট ফ্রম দ্য উইকার সেকশন অফ সোসাইটি অ্যান্ড প্রোভাইড ফ্রি এডুকেশন টু দেম, অর্থাৎ টোটাল যে সংখ্যক শিক্ষার্থী প্রাইভেট স্কুলে ভর্তি হবে তার 25% কী করতে হবে, উইকার সেকশন থেকে নিতে হবে এবং তাদেরকে ফ্রি এডুকেশন দেওয়ার ব্যবস্থা করতে হবে। এটা প্রাইভেট স্কুলের ক্ষেত্রে, অর্থাৎ প্রত্যেকটা প্রাইভেট স্কুল কী করবে, তার মোট শিক্ষার্থীর 25% শিক্ষার্থী উইকার সেকশন থেকে নেবে এবং তাদেরকে বাধ্যবাধকতামূলকভাবে ফ্রি এডুকেশন দান করার ব্যবস্থা করবে। তারপর বলা হয় টিচার ইন দ্য স্কুল হ্যাভ টু এনশিওর দেয়ার রেগুলার অ্যাটেন্ডেন্স, অর্থাৎ প্রত্যেকটা টিচার স্টুডেন্টদের রেগুলার অ্যাটেন্ডেন্স নেবে এবং সেটা লক্ষ্য রাখবে প্রত্যেকটা শিক্ষার্থী স্কুলে আসছে কি না, এবং কমপ্লিশন অফ কারিকুলাম উইথ এ স্পেসিফিক টাইম, একটা নির্দিষ্ট সময় কারিকুলাম বা পাঠ্যক্রম শেষ করবে বা পাঠ্যক্রমের যে সমস্ত কাজ সেটা শেষ করবে। অ্যাসেসিং অর্থাৎ অ্যাসেসমেন্ট করবে দ্য এবিলিটি অফ দ্য চাইল্ড, অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীর একটা মূল্যায়ন করবে এবং কি করবে প্রেসক্রাইব স্পেশাল অ্যাটেনশন ইফ নিডেড, অর্থাৎ এক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো স্পেশাল অ্যাটেনশন দেওয়া বা বিশেষভাবে কোনো শিক্ষার্থী বা কোনো স্টুডেন্টের প্রতি বিশেষভাবে মনোযোগ দেওয়ার প্রয়োজন, সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষক তার ব্যবস্থা করবে। এবং এছাড়া কি করবে, কন্ডাক্ট এ পেরেন্ট টিচার্স মিটিং টু অ্যাপ্রেজ ওভারঅল ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড, অর্থাৎ পেরেন্ট টিচার মিটিং আয়োজন করবে যাতে প্রত্যেকটা শিক্ষার্থীর উন্নতি তার পিতামাতা বা গার্জিয়ানকে জানানো যায়, তার ব্যবস্থা প্রত্যেকটা স্কুলে করতে হবে এবং শিক্ষকরা এটা সঠিকভাবে পালন করবে। তারপর বলা হয় দ্য স্টেট টু এনশিওর দ্যাট অ্যাক্সেস অফ চিলড্রেন টু দ্য স্কুল ইজ নট হিন্ডার্ড ইন অ্যাকাউন্ট অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল ফ্যাক্টর, অর্থাৎ রাষ্ট্র কোনো শিক্ষার্থীর ক্ষেত্রে কালচারাল ফ্যাক্টর বা
সোশ্যাল ফ্যাক্টর অর্থাৎ সামাজিক এবং সাংস্কৃতিক দিক বিচার করে কোনো শিক্ষার্থীর পড়াশোনার ক্ষেত্রে বাধাস্বরূপ হয়ে দাঁড়াবে না। এছাড়া বলা হয় ইট ইজ দ্য ডিউটি অফ এভরি প্যারেন্টস টু অ্যাডমিট দেয়ার চিলড্রেন টু স্কুল অ্যান্ড এনশিওর দ্যাট দে রিসিভ এলিমেন্টারি এডুকেশন ইন আর্টিকেল 51A(k) অর্থাৎ সংবিধানের 51(a)(k) নম্বর ধারায় যে নির্দেশমূলক নীতির কথা বলা হয় বা ফান্ডামেন্টাল প্রিন্সিপালের কথা বলা হয়, সেখানে বলা হয় যে প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব হচ্ছে তাদের শিশুকে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত স্কুলে পাঠানো বা এলিমেন্টারি এডুকেশানে পূরণ করতে সাহায্য করা বা প্রত্যেকটা শিশুকে বাধ্যবাধকতামূলকভাবে স্কুলে পাঠাতে হবে। এটা নির্দেশমূলক নীতি 51(a)(k) নম্বর ধারায় এটা বলা হয়। এছাড়া বলা হয় ইটস সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট রেসপন্সিবিলিটিস টু প্রোভাইড ফান্ড ফর দ্য এক্সিকিউশন অফ আরটি অ্যাক্ট অর্থাৎ সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট এই আরটি অ্যাক্ট এক্সিকিউট করার জন্য বা বাস্তবায়িত করার জন্য প্রপার ফান্ডের ব্যবস্থা করবে। তারপর দ্য রেসপন্সিবিলিটিস অফ স্টেট গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য সরকারের ক্ষেত্রে একটা দায়বদ্ধতা বা দায়িত্বের কথা বলা হয়। সেখানে বলা হয় টু টেক কেয়ার অফ অ্যাভেলেবিলিটি অফ স্কুল বিল্ডিং, টিচিং এইডস অ্যান্ড বেসিক স্ট্রাকচার, টিচার অ্যান্ড টেক কেয়ার অফ টিচার ট্রেনিং অর্থাৎ রাজ্য সরকার কী করবে না স্কুল বিল্ডিংয়ের দায়িত্ব নেবে, অর্থাৎ স্কুল বিল্ডিং সঠিকভাবে তৈরি হচ্ছে বা তৈরি হয়েছে কিনা সেটা দেখার দায়িত্ব নেবে, টিচিং এইডসের ব্যবস্থা করবে এবং বেসিক স্ট্রাকচারের ব্যবস্থা করবে এবং শিক্ষকদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে টিচার ট্রেনিংয়ের ব্যবস্থা করবে। এটা হচ্ছে প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে বা স্টেট গভর্নমেন্টের এক একটা দায়িত্ব বা প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট এই দায়িত্ব পালন করবে। তারপর বলা হয় দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড লোকাল অথরিটিস হ্যাভ টু মেক নেসেসারি প্রভিশন ফর চিলড্রেন অ্যাভাভ 3 years of age ফর প্রি স্কুল এডুকেশন অ্যান্ড চাইল্ড কেয়ার অর্থাৎ স্টেট গভর্নমেন্ট আরও কী করবে না 3 বছরের বেশি যে সমস্ত শিশু আছে সেই সমস্ত শিশুর শিক্ষার ব্যবস্থা করবে এবং তাদের সঠিক পরিচর্যার ব্যবস্থা করবে। এটা শুধুমাত্র স্টেট গভর্নমেন্টের দায়িত্ব নয়, লোকাল অথরিটিসের হচ্ছে এটা একটা দায়িত্ব যেটা আরটি অ্যাক্টে বলা হয়। তারপর বলা হয়েছে হলিস্টিক ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশকে গুরুত্ব দিতে হবে বা প্রত্যেকটা শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের দিকে লক্ষ্য রাখতে হবে। তারপর বলা হয় ডেভেলপ অফ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এবিলিটি অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীর ফিজিক্যাল এবং মেন্টাল দিকের ডেভেলপমেন্টে সাহায্য করতে হবে। চাইল্ড মাদার টাং শুড বি দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীর ইনস্ট্রাকশান বা সেই সমস্ত শিক্ষার্থীর পঠন পাঠনের ক্ষেত্রে যে ইনস্ট্রাকশান সেটা যেন তার মাতৃভাষাতে হয়, অর্থাৎ ভাষাটা তার কাছে যেন একটা শিক্ষার ক্ষেত্রে বাধাস্বরূপ হয়ে না দাঁড়ায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারপর বলা হয় কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভলিউশন সিসিই যেটাকে আমরা সিসিই বলে থাকি শুড বি অ্যাডাপ্টেড ফর প্রপার অ্যাসেসমেন্ট অফ দ্য চাইল্ড অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীর ক্ষেত্রে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ একটা ইভলিউশনের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থী যাতে প্রপার ডেভেলপমেন্ট হচ্ছে কি না সেদিকে তার জন্য সিসিই অর্থাৎ কন্টিনিউয়াস একটা ইভলিউশন এবং কম্প্রিহেন্সিভ ইভলিউশন যাতে সমস্ত দিকে লক্ষ্য রাখা যায় তার ব্যবস্থা হচ্ছে করতে হবে। তারপর বলা হয় ডেভেলপ দ্য চাইল্ড নলেজ অ্যান্ড পোটেন্সিয়ালিটি অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীর তার নিজস্ব যে ক্ষমতা আছে সেই ক্ষমতার বিকাশ ঘটাতে হবে এবং তার নলেজ ডেভেলপমেন্টের সঠিক ব্যবস্থা করতে হবে। অর্থাৎ এই হলো আরটি অ্যাক্ট বা রাইট টু এডুকেশন অ্যাক্ট। এই আরটি অ্যাক্টের মূল বক্তব্য হচ্ছে 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুকে ফ্রি এবং কম্পালসারি এডুকেশনের ব্যবস্থা সরকার করবে বা ফ্রি এবং কম্পালসারি এডুকেশন দিতে হবে। এবং এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে কি এটা দেখাশোনার দায়ভার দেওয়া হয় ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইট বা এনসিপিসিআর এর উপরে এই আরটি অ্যাক্ট কতটা ফলপ্রসূ হচ্ছে বা এই আরটি অ্যাক্টের দেখাশোনার দায়িত্ব এই এনসিপিসিআরের উপরে দেওয়া হয় এবং সঠিকভাবে এই আরটি অ্যাক্ট
অ্যাক্টকে পালন করা হচ্ছে কি না সেই সমস্ত দিকগুলোকে এখানে লক্ষ্য রাখতে বলা হয়। তাহলে এই পর্যন্ত, ধন্যবাদ।